2013 সালে আপনারা আমাকে প্রথম মেয়র নির্বাচিত করেছিলেন। প্রথম মেয়াদে আমার চলার পথে অনাকাঙ্ক্ষিত বিঘ্ন সৃষ্টি হওয়ায় থমকে গিয়েছিলাম, কিন্তু আল্লাহর রহমতে এবং আপনাদের সহযোগিতায় আবারও আমি আমার স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পাই। এজন্য আমি নগরবাসীর প্রতি চিরকৃতজ্ঞ। আমার দায়িত্ব পালনে আপনাদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষায় আমি সচেষ্ট ছিলাম, এখনও আছি। আমি জানি আপনারা সিটি কর্পোরেশনের কল্যাণমুখী কার্যক্রমে আমাদের সঙ্গে আছেন, ভবিষ্যতেও সঙ্গে থাকবেন। প্রিয় সুধী, প্রাচীন জনপদ সিলেটের ঐতিহ্যবাহী শহর সিলেট আকার আয়তনে, জনসংখ্যা এবং জীবনধারায় এখন এটি মহানগরী। 1878 সালে গঠিত সিলেট পৌরসভা 2002 সালে সিটি কর্পোরেশনে উন্নীত হয়। তাই সময়ের দাবি অনুযায়ী মহানগরীর উন্নয়ন আরও অনেক বেশি হওয়ার কথা ছিল। এরপরও যা হয়েছে এর উপর ভিত্তি করে আমি কাজ শুরু করি। নগরবাসী হিসাবে আমাদের কার্যক্রম ও তৎপরতা প্রতিদিন দেখছেন। এরপরও বাজেট ঘোষণার সময় প্রথা অনুযায়ী আপনাদের আমরা অবহিত করি। নগরবাসী হিসাবে আপনাদের জানা এবং আপনাদের প্রতিনিধি হিসাবে সবাইকে জানানো আমাদের দায়িত্ব। আপনারা মূল্যবান সময় ব্যয় করে আসেন, এবারও এসেছেন। সরাসরি বলা এবং শোনার আনন্দ ও গুরুত্ব আছে। না, খুব বেশি সময় নেব না, যথাসম্ভব সংক্ষেপে আমার বক্তব্য শেষ করব। সুধীজন, আজকের এই মহানগরী একদিনে গড়ে ওঠেনি। আমরা প্রত্যাশার শীর্ষে যেতে পারিনি সত্য, এরপরও আমাদের পূর্বসূরীরা যেটুকু করেছেন তার ভিত্তিতেই আমরা অগ্রসর হচ্ছি। উন্নয়নে নগরবাসী এবং সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সংগঠনের গুরুত্বপূর্ণ অবদান আছে। আমি তাদের অবদানকেও স্মরণ করছি। আপনারা জানেন আমি কথায় নয় কাজে বিশ্বাসী। এরপরও বছরে একবার কিছু কথা বলতেই হয়। এই শহরে আমরা বাস করি। সিলেটে এখনও যান্ত্রিক নাগরিক জীবনের আত্মকেন্দ্রিকতা প্রবল নয়। পাড়া প্রতিবেশীর সঙ্গে সামাজিক বন্ধন এখনও বহাল আছে। এই আন্তরিক বন্ধন ছিন্ন করে গেল বছর আমাদের মাঝ থেকে যারা চিরবিদায় নিয়েছেন, আমরা তাদের আত্মার শান্তি কামনা করছি। তবে তারও আগে উল্লেখ করা প্রয়োজন যে আগস্ট মাস বাংলাদেশে সুখের মাস হিসাবে পালিত হয়। কারণটাও সকলেরই জানা আছে। বহু ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মাসেই নির্মমভাবে নিহত হয়েছিলেন। তার এবং ওই দিনে তার স্বজন ও পরিজনদের মধ্যে যারা নিহত হয়েছিলেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের স্মৃতির প্রতি সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করছি। এবার সিলেটের যেসব বিশিষ্টজনেরা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন তাদের স্বজনদের প্রতি সহানুভূতি ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রয়াত সকলের নাম হয়তো উল্লেখ করা যাবে না, তবু আমাদের সুখ দুঃখে সঙ্গীদের মধ্যে প্রয়াত নাগরিকদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান, সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী আফম কামাল, 21-এর পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী সুবীর নন্দী, সিলেটের সাংস্কৃতিক ও ক্রীড়া জগতের সুপরিচিত ব্যক্তিত্ব, সিলেট কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সুপ্রিয় চক্রবর্তী রঞ্জু, বর্ষিয়ান রাজনীতিবিদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ.ন.ম শফিকুল হক, কাজিরবাজার মাদ্রাসার প্রিন্সিপাল বিশিষ্ট আলেম মৌলানা হাবিবুর রহমান, সুবানীঘাট মাদ্রাসার মোহতামিম বিশিষ্ট আলেম মৌলানা শফিকুল হক আমকুনি, শাহজালাল রহমতুল্লাহ আলাহি মাদ্রাসার মোহতামিম বিশিষ্ট আলেম মুফতি আবুল কালাম জাকারিয়া, জামিয়া
তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার শারকুল হাদিস বিশিষ্ট আলেম মৌলানা শিহাবুদ্দিন, বাংলাদেশ বেতার সিলেটের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক ও লেখক ও গবেষক শামসুল করিম চৌধুরী কয়েস, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রুবি ফাতেমা ইসলাম, সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরীর সহধর্মিণী মেহজামিন চৌধুরী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল হান্নান, এমসি কলেজের সাবেক অধ্যাপক নাগরি স্যার খ্যাত এরহাসুজ্জামান, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা শাহ আজিজুর রহমান, সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আলী আকবর খান, নর্থ ইস্ট বোর্ড অফ ট্রাস্টিজ এর সেক্রেটারি আরিফ ইকবাল চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিক্ষানুরাগী জহির খান লায়েক, যুব রাজনীতিবিদ ও আইনজীবী মঈনুদ্দিন আহমেদ জালাল, যুক্তরাজ্য বাংলাদেশের কমিউনিটির সংগঠক বীর মুক্তিযোদ্ধা কয়সর মাহমুদুল হক, সৈয়দ নগর গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার জুবের আহমদ, পিপিএম অধ্যাপক শহীদুল হোসেন, স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রাক্তন ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, ভাষা সৈনিক ও প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের সংগঠক অ্যাডভোকেট মনির উদ্দিন আহমেদ, সিলেট ৬ আসনের সাবেক এমপি AKM গৌসউদ্দিন, করিমুল্লাহ মার্কেটের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আমানুল্লাহ, আয়কর আইনজীবী অ্যাডভোকেট নওরোজ আহমদ, প্রাইম ব্যাংকের আঞ্চলিক প্রধান আবু আশরাফ চৌধুরী মসরু, সাংস্কৃতিক ও ফটো সাংবাদিক কুমার গণেশ পাল, সাবেক পৌর কমিশনার মকসুদ বক, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের মাতা, বিশিষ্ট সমাজসেবী মরহুম আলাউদ্দিন চৌধুরীর স্ত্রী রেজিয়া বেগম চৌধুরী, সাবেক কাউন্সিলর দিনার খান হাসুর পিতা আলহাজ সুলেমান খান, দৈনিক সিলেটের ডাক এর সাবেক সম্পাদনা সহকারী মোহাম্মদ জামিলুর রহমান জাহেদ, শাহপুরান জামে মসজিদের খতিব ও শাহপুরান মাদ্রাসার মুহাদ্দিস মৌলানা খলিলুর রহমান, সাউথ ইস্ট ব্যাংকের উদ্যোক্তা ডাক্তার হুমায়ুন কবির, সিলেট সিটি কর্পোরেশনের উপসহকারী প্রকৌশলী আলতাফ হোসেন। প্রিয় সাংবাদিক ও সচেতন সুধীজন, গত কয়েক মাস গুজব ও গণপিটুনি আতঙ্ক দেশবাসীকে সন্ত্রস্ত করে রেখেছিল। সিলেটের নাগরিকবৃন্দ এক্ষেত্রে সচেতনতার পরিচয় দিয়েছেন। সিলেটবাসীকে এজন্য ধন্যবাদ জানাই। তবে কিছুদিন থেকেই ডেঙ্গু রোগের আক্রমণ, ভীতি আমাদের সবাইকে উদ্বিগ্ন করে তুলেছে। আল্লাহর রহমতে সিলেট এখন নিরাপদ বলা যায়। তবু নগরবাসীর সুরক্ষার লক্ষ্যে সিটি কর্পোরেশন সচেতন রয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন সিটি কর্পোরেশন মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নগর জুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি। এই কার্যক্রমকে কিভাবে আরও ফলপ্রসূ করা যায় এ ব্যাপারে আমরা ইতিমধ্যেই স্বাস্থ্য শাখাকে নির্দেশনা দিয়েছি। পাশাপাশি নগরবাসীকেও সবসময় সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ও নাগরিকবৃন্দ, সম্প্রতি আকস্মিক বন্যাকে কেন্দ্র করে সিলেট মহানগরবাসী যে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছেন, এবারের বাজেট বক্তৃতায় আমি সবার আগেই সেই বিষয়টি নিয়ে আলোকপাত করতে চাই। কারণ সাম্প্রতিক কয়েকটি বছর এই দুর্ভোগ মহানগরবাসীর কাছে অসহনীয় হয়ে উঠেছে, যা থেকে পরিত্রাণের পথ আমাদের জরুরি ভিত্তিতে খুঁজতে হবে। এক্ষেত্রে বাস্তবতাকে স্বীকার করেই আমাদের সমাধানের দিকে এগিয়ে যেতে হবে। এখানে জলাবদ্ধতা ও বন্যা দুটো বিষয়কে এক করে দেখলে চলবে না, দুটো বিষয় আলাদা। আমি মেয়র হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে ছড়া ও খাল প্রশস্তকরণ কার্যক্রমে নিরলসভাবে কাজ করছি, যার সুফল হিসাবে মহানগরীর অধিকাংশ মানুষ এখন জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হয়েছেন। ছড়া ও ড্রেন প্রশস্ত এবং অবৈধ দখলমুক্ত হওয়ার এখন আর আগের মতো দীর্ঘ জলাবদ্ধতার সৃষ্টি করে না, বরং বৃষ্টির পানি খুব তাড়াতাড়ি নেমে যায়। তবে বর্ষা মৌসুমে এবার মহানগরীর বেশ কয়েকটি এলাকায় যে বন্যা হয়েছে তা জলাবদ্ধতা নয়। আপনারা সবাই জানেন মহানগরীর ড্রেন ও ছড়ার পানি নদী দিয়ে প্রবাহিত হয়, কিন্তু সেই নদীও ড্রেজিং না হওয়াতে ভরাট হয়ে গেছে।
বিপত্তি ঘটে তখনই যখন উজান থেকে ঢল এসে সুরমা নদীর পানি স্বাভাবিক উচ্চতার চেয়ে বেশি হয়ে যায়। তখন খুব স্বাভাবিকভাবেই সুরমা নদীতে গিয়ে ছড়া ও ড্রেনের পানি মিশতে পারে না। উল্টো সুরমা নদীর পানি মহানগরীর ছড়া দিয়ে ঢুকে অনেক এলাকা প্লাবিত করে ফেলে। এই জন্য সমাধানের জন্য নদী খনন সহ পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়েছে। এ বিষয়টি আমি স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ কে আব্দুল মোমিন মহোদয়ের নজরে এনেছি। আশা করছি বিষয়টি গুরুত্ব বিবেচনা করে বর্তমান সরকার এক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। সুধীজন, পরিবহন ক্ষেত্রে সিলেট মহানগরীর জন্য বেশ কয়েকটি শুভ সংবাদ রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে মহানগরীর সর্ববৃহৎ কদমতলী বাস টার্মিনাল আধুনিকায়ন। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় 65 কোটি টাকা ব্যয়ে এই আধুনিকায়ন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। উন্নত বিশ্বের আদলে কদমতলী বাস টার্মিনাল আধুনিকায়ন সম্পন্ন হলে এই এলাকার চেহারা পাল্টে যাবে। যাত্রীরা পাবেন আধুনিক ও উন্নত মানের সেবা। জন্য কক্ষ, প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য থাকবেন চিকিৎসক, থাকবে অ্যাম্বুলেন্স। এছাড়াও প্রত্যেক রুট অনুযায়ী থাকবে আলাদা আলাদা বাস পার্কিং জোন, এন্ট্রি ও এক্সিটের জন্য থাকবে আলাদা আলাদা ব্যবস্থা। 2020 সালের জুন মাসে এই প্রকল্পের কাজ শেষ হবে। এছাড়াও সিলেট মহানগরীতে নগর বাস সার্ভিস চালুর ব্যাপারেও আমরা আশাব্যঞ্জক সাড়া পেয়েছি। এ ব্যাপারে নিটল টাটা গ্রুপের সাথে আমাদের আলোচনা চূড়ান্ত হয়েছে। নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুরও আমরা পরিকল্পনা নিয়েছি। সিলেটবাসীর দীর্ঘদিনের একটি দাবি, ট্রাক টার্মিনালের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এখন শত শত ট্রাক এই টার্মিনালে রাখা হচ্ছে। রাস্তা পারাপারে ঝুঁকি এড়াতে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরীতে ফুটওভার ব্রিজ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনার অংশ হিসাবে মুরারিচাঁদ কলেজের এমসি কলেজের সামনে, মদিনা মার্কেট পয়েন্টে, মেহেন্দিবাগ পয়েন্টে হুমায়ুন রশিদ স্কয়ার ফুটওভার ব্রিজ স্থাপনের লক্ষ্যে নকশা তৈরি করা হচ্ছে। এছাড়াও বন্দরবাজার পয়েন্টের স্থাপিত ফুটওভার ব্রিজটি পারিপার্শ্বিক সব কিছু বিবেচনাপূর্বক অন্যত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সিলেট সিটি কর্পোরেশনের পরিচালনায় 4টি স্কুল রয়েছে। স্কুল হচ্ছে আখালিয়ায় অবস্থিত বীরেশচন্দ্র উচ্চ বিদ্যালয়, চৌহাট্টায় অবস্থিত ভুলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়, বাগবাড়িয়ায় অবস্থিত বর্ণমালা সিটি একাডেমি, চাঁদিকিপাড়ে অবস্থিত সিটি বেবি কেয়ার একাডেমি। বিদ্যালয়গুলির মোট শিক্ষার্থী সংখ্যা 1724 জন। এসব শিক্ষার্থীদের জন্য আমরা শীঘ্রই আলাদা বাস সার্ভিস সুবিধা চালু করতে যাচ্ছি। এক্ষেত্রে নিটল টাটা গ্রুপের পক্ষ থেকে 2টি বাস দেওয়ায় আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষাক্ষেত্রে বুলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ের কথা আলাদাভাবে বলতে হয়। সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত বুলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1963 সালে। নগরীর চৌহাট্টায় অবস্থিত এই বিদ্যালয়ের 5ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত ঝরে পড়া শিশুরা অধ্যয়ন করে। শুক্রবার ছাড়া প্রতিদিন সন্ধ্যায় এই বিদ্যালয় পরিচালিত হয়। বর্তমানে এই বিদ্যালয়ে 289 জন শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়নরত আছেন। বিগত এসএসসি পরীক্ষায় এখানে 14 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তাদেরকে আমরা কলেজে ভর্তির ফি এবং কলেজের বইপত্র প্রদান করছি, যাতে তাদের উচ্চশিক্ষার পথ বাধাগ্রস্ত না হয়। সুধীবৃন্দ, সিলেট সিটি কর্পোরেশন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা করা একটি বড় চ্যালেঞ্জ। বছরের পর বছর থেকে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি অবহেলিত ছিল। অথচ মহানগরীকে পরিচ্ছন্ন দূষণমুক্ত রাখার জন্য সঠিক বর্জ্য ব্যবস্থাপনা অগ্রাধিকার ভিত্তিতে করা উচিত ছিল। আমি দায়িত্ব নেওয়ার পর ময়লা আবর্জনা ভোরের মধ্যেই পরিষ্কার করার উদ্যোগ নেওয়ায় নগরবাসী কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন। কিন্তু এই বর্জ্য ডাম্পিংয়ে সঠিক ব্যবস্থাপনা না থাকায় পরিবেশ বিপর্যয়ের হুমকি সবসময় বিরাজমান ছিল। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য বর্জ্য ব্যবস্থাপনায় আমরা বেশ কয়েকটি যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছি। এজন্য দক্ষিণ সুরমা লালমাটিয়ায় বিশ্বব্যাংকের অর্থায়নে স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ কাজ সম্পন্নের পথে।
60 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন হলে তরল বর্জ্যের কারণে পরিবেশ দূষণের মাত্রা অনেকাংশে হ্রাস পাবে। নগরবাসীর জন্য আরেকটি সুসংবাদ হচ্ছে প্রিজম বাংলাদেশের উদ্যোগে এবং সিটি কর্পোরেশনের অর্থায়নে ক্লিনিক্যাল ও মেডিকেল বর্জ্যকে বৈজ্ঞানিক পদ্ধতিতে ডাম্পিং করার জন্য অটোক্লেভ প্রযুক্তি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আপনারা জানেন, ক্লিনিক্যাল ও মেডিকেল বর্জ্য স্বাস্থ্যের জন্য মারাত্মক। যেখানে সেখানে ফেলে রাখলে তা মারাত্মক দূষণ ঘটায়। এই দুশ্চিন্তারও অবসান হতে চলছে। আপনাদের উপস্থিতিতে খুব শীঘ্রই আমরা এই কার্যক্রমের উদ্বোধন করব বলে আশা করছি। এছাড়াও উন্নত বিশ্বের আদলে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম গড়ে তোলার লক্ষ্যে দুটি বিদেশি কোম্পানির সাথে আমাদের আলোচনা চলছে। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে এসব কোম্পানি বিনিয়োগের ব্যাপারে তাদের আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টি আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অবহিত করেছি। বর্জ্যকে শক্তিতে রূপান্তরিত করার এই প্রকল্প চালু হলে সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের আমূল পরিবর্তন ঘটবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, ভারতীয় সরকারের অনুদানে নগরীতে চলমান উন্নয়ন প্রকল্পের আওতায় ইতিমধ্যে চারদিকের পাড়ে বহুতল বিশিষ্ট স্কুল ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও মহানগরীর কাস্টগড়ে সুইপার কলোনির জন্য 6তলা ভবন নির্মাণ কাজ চলমান আছে। ভারতীয় সরকারের অনুদানে আরেকটি বৃহৎ প্রকল্প দুপাদিঘিকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন, দুপাদিঘি এলাকায় সীমানা চিহ্নিত করে অবৈধ দখল উচ্ছেদ করার পরপরই আমরা এই প্রকল্পের কাজ শুরু করছি। এই প্রকল্পের আওতায় দুপাদিঘির সৌন্দর্য বৃদ্ধির ফলে এখানকার নির্মল পরিবেশ নগরবাসী যাতে উপভোগ করতে পারেন সেই ব্যবস্থা আমরা করছি। আশা করছি 2020 সালের জুন মাসে এই প্রকল্পের কাজ শেষ হবে। 25 কোটি টাকা ব্যয়ে এই 3টি প্রকল্পের অনুদান প্রদান করায় আমি ভারতীয় সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সুধীবৃন্দ, স্বাস্থ্যক্ষেত্রে নিয়মিত সেবার পাশাপাশি আমরা নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছি। এই উদ্যোগের অংশ হিসাবে আমরা শিশু শিক্ষার্থীদের হেলথ কার্ড প্রদান কার্যক্রম শুরু করছি। নগরীর রাখালিয়াস্থ বীরেশচন্দ্র উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হয়। সিলেট সিটি কর্পোরেশন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হেলথ কার্ড চালু আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। চলতি বছর সেই স্বপ্ন বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হলো মাত্র। ধারাবাহিকভাবে নগরীর 66,000 শিশুকে আধুনিক হেলথ কার্ড প্রদান করা হবে। বিশ্বের উন্নত দেশের মতো এই হেলথ কার্ডে ব্লাড গ্রুপ থেকে শুরু করে থাকবে সব ধরনের তথ্য। নয়, আমরা এক্ষেত্রে যুগের সাথে তাল মিলিয়ে এই কার্যক্রমের জন্য অ্যাপস চালু করতে যাচ্ছি। এই অ্যাপসে ঢুকেই সবাই সকল তথ্য সহজেই খুঁজে পাবেন। একই সাথে নিউবর্ন নবজাতক শিশু জন্ম নেওয়ার সাথে সাথে প্রদান করা হবে হেলথ কার্ড। এছাড়াও আপনারা অবগত আছেন, গত বছর আমরা আন্তর্জাতিক সংস্থা ওয়াটার এইডের অর্থায়নের মাধ্যমে সিলেট নগরীর চুয়াড্ডায় উন্নতমানের বিশ্বের আদলে একটি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ করেছিলাম। এবার আমরা মহানগরীর বন্দরবাজার দুপাদিঘির পাড়ে ও একটি দক্ষিণ সুরমায় কদমতলী পয়েন্টে একটি পাবলিক টয়লেট নির্মাণ করেছি। সুধীজন, সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে রাস্তা প্রশস্তকরণের কার্যক্রম অব্যাহত রয়েছে। রিকাইবাজার পয়েন্ট থেকে বেতার সিলেট পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এখন আমরা বাংলাদেশ বেতারের সম্মুখে সড়কের থেকে সুবিধবাজার পয়েন্ট অভিমুখে সড়ক প্রশস্ত করার কার্যক্রম পরিচালনা করছি। আশা করছি এই কাজ শেষ হলে এই সড়কটি একটি নান্দনিক রূপ পাবে। এছাড়াও টিলাগড় পয়েন্ট থেকে শিবগঞ্জ মীরাবাজার নায়েরপুল হয়ে বন্দরবাজার পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও ফুটপাথ ড্রেন নির্মাণ কার্যক্রম চলমান আছে। নাইরপুল থেকে জেল রোড এবং জিন্দাবাজার পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও ফুটপাথ সহ ড্রেন নির্মাণ কার্যক্রম দ্রুত গতিতে চলছে। মহানগরীর আরেকটি গুরুত্বপূর্ণ সড়ক চৌকিদিঘি আম্বরখানা
সড়ক প্রশস্তকরণ কার্যক্রম ও ফুটপাত সহ ড্রেন নির্মাণের কার্যক্রম অব্যাহত আছে। জিন্দাবাজার থেকে চৌহাট্টা নগরীর আরেকটি গুরুত্বপূর্ণ সড়ক, এই সড়কেও প্রশস্তকরণ কার্যক্রম চলমান আছে। সড়ক প্রশস্তকরণ কার্যক্রমে দক্ষিণ সুরমায় কয়েকটি সড়কের কার্যক্রম উল্লেখযোগ্য। এর মধ্যে হুমায়ুন রশিদ স্কয়ার থেকে মুক্তিযোদ্ধা চত্বর হয়ে কিনব্রিজ পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও 4 লানে উন্নীতকরণ, মুক্তিযোদ্ধা চত্বর থেকে জালপাড়া হয়ে কিনব্রিজ পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও 2 লেনে উন্নীতকরণ কার্যক্রমও সম্পন্ন হয়েছে। এছাড়াও উত্তর সুরমার লন্ডনী রোড থেকে দুপাচড়া পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও ফুটপাত সহ ড্রেন নির্মাণ কার্যক্রম, কালীবাড়ি রোড, জালালাবাদ রোড, বনকলাপাড়া সহ বিভিন্ন ওয়ার্ডে সড়ক প্রশস্তকরণ কার্যক্রম অব্যাহত আছে। এসব সড়ক প্রশস্তকরণ কার্যক্রমে যেসব মহানুভব ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের মূল্যবান জমি দিয়েছেন, তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রস্তুতকরণ কার্যক্রম পূর্ণাঙ্গ হওয়ার পর আমরা জমিদানকারী সম্মানিত নাগরিকদের তালিকা প্রস্তুত করে তাদেরকে সম্মান জানানোর পরিকল্পনা গ্রহণ করেছি। প্রিয় নগরবাসী, সিলেটের বিভিন্ন সড়ক প্রশস্তকরণের পাশাপাশি প্রতিটি সড়কে ফুটপাত নির্মাণ করা হচ্ছে, যা সবার কাছে দৃশ্যমান হচ্ছে। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে যে উদ্দেশ্যে ফুটপাত নির্মাণ করা হয়, সেই উদ্দেশ্যে পূরণ হয় না। সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফুটপাত, এমনকি রাস্তার উপরে এসে হকাররা অযাচিতভাবে দখল করে রাখে, যা নগরবাসীর জন্য পীড়াদায়ক এবং নানা দুর্ভোগের উৎপত্তি ঘটায়। বিগত 2 বছর ফুটপাত সম্পর্কে বিভিন্ন পেশাজীবী সংস্থা, সংগঠনের নেতৃবৃন্দ, কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে বৈঠক করেছি। তাদের মূল্যবান মতামতের আলোকে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। হকারদের যাতে সত্যিকার অর্থে পুনর্বাসন করা সম্ভব হয়, সেজন্য ইতিমধ্যে লালদিঘি মার্কেটের আংশিক ভাঙার কাজ সমাপ্ত হয়েছে। এখানে নতুনভাবে নির্মিত মার্কেট বিনিয়োগ করার জন্য ভারত, চীন, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের উদ্যোক্তারা আগ্রহ প্রকাশ করেছেন। তবে প্রাথমিকভাবে আমরা এই মার্কেটের আধুনিক ও ব্যবসাবান্ধব ডিজাইন করার জন্য কনসালটেন্ট নিয়োগ ও চূড়ান্ত করেছি। এরপর এখানে কারা কিভাবে ব্যবসা করবেন তার জন্য একটি বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন করা হবে। সিলেট মহানগরীর অন্যতম পৌর বিপণী মার্কেট ভেঙে নতুন আধুনিক কমপ্লেক্স গড়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই আলোকে আমরা কিছুদিনের মধ্যে এই পুরনো জরাজীর্ণ মার্কেট ভাঙার কাজ শুরু করব। হাসান মার্কেট নিয়ে আমাদের একটি বিশেষ পরিকল্পনা আছে, যথাসময়ে তা সবাইকে অবগত করা হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, সিলেট নগরীর ঐতিহ্যবাহী নয়া সড়ক চত্বরে নতুন নামকরণ করা হয়েছে। এ চত্বরের নাম হয়েছে মাদানী চত্বর। উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহীসালার, ভারতের বিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের সাবেক সাদরুল মুদারসিনী আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত মৌলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির নামে এই চত্বরটির নামকরণ করা হয়। বিকাশের ইতিহাস, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন মৌলানা হুসাইন আহমদ মাদানীর নামে এখনও ঘরে ঘরে। উপমহাদেশের এই ধর্মীয় ব্যক্তিত্বের সাথে নয়া সড়ক জামে মসজিদের অনেক দিনের স্মৃতি বিজড়িত। 1922 সালে তিনি সিলেটের এই মসজিদের সঙ্গে সম্পর্কিত হন। প্রথম দিকে তিনি এখানে একটানা 3 বছর অবস্থান করেন। পরে 1947-এর পরবর্তী সময় প্রতি বছর রমজান মাসে সিলেটে আসতেন। তার কেন্দ্র ছিল ঐতিহাসিক নয়া সড়ক জামে মসজিদ। আজও এই প্রখ্যাত আলেমের স্মৃতি সিলেট নগরীতে সজীব রয়েছে। আমরা সকলের পবিত্র আবেগের প্রতি সম্মান পোষণ করি, তাই তার স্মৃতি সংরক্ষণের জন্য নয়া সড়ক পয়েন্টকে মাদানী চত্বর নামকরণ করা হয়েছে। শুধুজন, আপনারা জানেন, দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে প্রতিশ্রুতি অনুযায়ী ছড়া, নালা, খাল, রাস্তা প্রশস্তকরণ, যানজট নিরসন, হকার উচ্ছেদ, সরকারি ও সিটি কর্পোরেশনের জমি উদ্ধারের অভিযান শুরু করি। একই ধারাবাহিকতায় সিলেট নগরীর রাখালিয়া এলাকায় অভিযান চালিয়ে আমরা প্রায় 3 কোটি টাকা মূল্যের অন্তত 1 বিঘা জমি উদ্ধার করতে সমর্থ হয়েছি। উদ্ধার কাজ চলাকালে আখালিয়া, সুরমা আবাসিক এলাকা ও ধনুয়াটা এলাকার মধ্যে অবস্থিত সরকারি গুপাট দখল করে নির্মিত 11টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি।
দখল নেওয়া সরকারি জমি ছাড়তে দখলদারদের বারবার নোটিশ দিলেও তাতে কোনো কাজ না হওয়ায় এই অভিযান চালানো হয়েছে। দীর্ঘ 2 যুগ পর দখল হওয়া দক্ষিণ সুরমার জৈন্তার খালের উপর নির্মিত একটি মার্কেট ও কলোনি উচ্ছেদ করার ফলে উদ্ধার করা হয়েছে কোটি টাকা মূল্যের জমি। দক্ষিণ সুরমার মুসারগাঁওয়ের মধ্যে দিয়ে প্রবাহিত জৈন্তার খালের উপর নির্মিত টিন শেডের একটি মার্কেট ও একটি কলোনিতে উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানের সময় স্থানীয় মুসারগাঁও এলাকার কয়েক শতাধিক বাসিন্দারা জৈন্তার খাল উদ্ধার করায় ধন্যবাদ জানিয়ে আনন্দ উল্লাস করেন। একই দিন আমরা নগরীর প্রবেশ মুখ চণ্ডীরপুল থেকে হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত সড়কের 2 পাশের অবৈধ স্থাপনা, অবৈধ ট্রাক স্ট্যান্ড অপসারণ করেছি। সুধীবৃন্দ, সিলেটের বিনামূল্যে ইন্টারনেট সুবিধা দিতে গুরুত্বপূর্ণ এলাকায় ওয়াইফাই জোন স্থাপনের জন্য আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা চালিয়ে আসছিলাম। এরই ধারাবাহিকতায় সিলেটে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা দিতে গুরুত্বপূর্ণ 62 এলাকায় ফ্রি ওয়াইফাই জোন তৈরি করা হচ্ছে। ডিজিটাল সিলেট সিটি প্রকল্প এর আওতায় নগর 162 ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট এপি এর বিনামূল্যে ওয়াইফাই ব্যবহারের সুবিধা থাকবে। প্রাথমিক অবস্থায় পরীক্ষামূলকভাবে 62টি ওয়াইফাই জোন করা হচ্ছে। এই উদ্যোগে সফল হলে পর্যায়ক্রমে পুরো নগরীকে ফ্রি ওয়াইফাই আওতায় নিয়ে আসা হবে। আমাদের আহ্বানে সাড়া দিয়ে বিনামূল্যে ওয়াইফাই জোন স্থাপনের প্রকল্প বাস্তবায়ন করায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সহ সংশ্লিষ্ট সকলকে আমরা সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত নাগরিকবৃন্দ, সিলেট নগরীতে অবৈধভাবে গড়ে ওঠা গ্যাস সিলিন্ডারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন। আপনারা দেখছেন সিলেট নগরীতে যত্রতত্রভাবে গড়ে উঠেছে শত শত অবৈধ গ্যাস সিলিন্ডারের দোকান। সংশ্লিষ্ট দপ্তরগুলোর অনুমতি ছাড়া ঝুঁকিপূর্ণভাবে বিক্রি হচ্ছে এসব গ্যাস সিলিন্ডার, ফলে প্রায় ঘটছে ছোটো বড় দুর্ঘটনা। এই অবস্থায় যথাযথ নিয়ম না মেনে চলা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্যোগ নেয় সিটি কর্পোরেশন। এই সময় গ্যাস সিলিন্ডারে ব্যবসায়ীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স, অগ্নি নির্বাপন ব্যবস্থা ত্রুটি ও নিম্নমানের গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ বেশ কয়েকটি দোকানের বিরুদ্ধে মামলা দায়ের করে অর্থদণ্ড প্রদান করা হয়। এসব ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রয় প্রতিষ্ঠান অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানাচ্ছি। সম্মানিত নগরবাসী, হোল্ডিং ট্যাক্স পরিশোধ করুন, নগর উন্নয়নে অবদান রাখুন স্লোগানকে সামনে রেখে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় হোল্ডিং ট্যাক্স পুনর্মূল্যায়ন জেনারেল রিঅ্যাসেসমেন্ট কার্যক্রম শুরু করা হয়েছে। 5 বছর অন্তর অন্তর এ কার্যক্রম নির্ধারণের বিধান থাকলেও প্রায় 13 বছরেও এই কার্যক্রমের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আপনারা জানেন, হোল্ডিং ট্যাক্স মওকুফ করার কোনো বিধান নেই। অতীতে যারা হোল্ডিং ট্যাক্স আদায় না করে ভোটের রাজনীতির স্বার্থে সম্মানিত নাগরিকদের শুধু বকেয়া ঋণের বোঝা বাড়িয়েছেন, তারা সম্মানিত নাগরিকদের মারাত্মকভাবে ক্ষতি করেছেন। এখন সেই ঋণ আদায় করতে নগরবাসীকে যেভাবে বিড়ম্বনায় পড়তে হচ্ছে, ঠিক সেইভাবে আমাকেও পড়তে হচ্ছে বিভ্রান্তিতে। ট্যাক্স নির্ধারণ সম্পর্কে সবাইকে আশ্বস্ত করে আমি শুধু এইটুকুই বলতে পারি, সিলেট সিটি কর্পোরেশনের আর্থিক সচ্ছলতা সর্বোচ্চ বিবেচনায় নিয়ে রিভিউ বোর্ডের মাধ্যমে ট্যাক্স প্রদানকারীর মতামতের ভিত্তিতে ট্যাক্স সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে। বর্তমান পরিষদ জনগণের চাহিদা, প্রত্যাশা ও সামর্থ্যের দিকটি বিবেচনা করে সকল সিদ্ধান্ত গ্রহণ করবে। আতঙ্কিত হওয়ার কিছুই নেই। আবেদন করলে রিভিউ বোর্ড জনগণের আর্থিক সংগতি বিবেচনা ও তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। তারপরও প্রতিটি ওয়ার্ডে নগরবাসীর উপস্থিতিতে গণশুনানির মাধ্যমে চূড়ান্ত হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করা হবে। প্রিয় নগরবাসী, সিলেট মহানগরীর সর্ববৃহৎ কবরস্থান হচ্ছে হজরত মানিক পীর রহমতুল্লাহ আলাহির কবরস্থান। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কবরস্থানটির আধুনিকায়ন ও সংস্কারের উদ্যোগ নিয়েছে। সর্বশেষ পবিত্র রমজান ও শবে বরাতকে সামনে রেখে
কবরস্থানের আধুনিকায়ন ও সংস্কারের উদ্যোগ নেয় সিলেট সিটি কর্পোরেশন। প্রাথমিকভাবে কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন, হেলে পড়া গাছ কর্তন এবং ছাঁটাই রং করে সৌন্দর্যবর্ধন করা হয়েছে। এছাড়া এখানে কবরস্থানে মাটি ভরাট, লাশের গোসলখানা সংস্কার ও প্রবাসী অধ্যুষিত সিলেট নগরীর জন্য একটি মর্চুয়ারি স্থাপন সহ ডিজিটাল সার্ভের ভিত্তিতে এই কবরস্থানকে আধুনিকায়নের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সুধীজন, সিলেট মহানগরীতে স্থানে স্থানে বিদ্যুতের খুঁটিতে ঝুঁকিপূর্ণ তারের জঞ্জাল সরানো এবং নিরাপদ বিদ্যুতায়নের লক্ষ্যে আমার অনুরোধের প্রেক্ষিতে আন্ডারগ্রাউন্ড কেবল নির্মাণের কাজ বর্তমানে চলমান আছে। এই কাজ বাস্তবায়ন করছে পিডিপি। যদিও এই কাজ চলাকালীন নগরের ব্যবসায়ী সহ সর্বস্তরের নগরবাসীকে সাময়িক ভোগান্তি পোহাতে হচ্ছে, তবে দীর্ঘমেয়াদী সুফলের কথা চিন্তা করে নগরবাসী যে ধৈর্য ও সহযোগিতা করে যাচ্ছেন সেজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আন্ডারগ্রাউন্ড কেবল স্থাপনের কাজটি বাস্তবায়ন হলেও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে এবং এই কথাটি চিন্তা করে নগরবাসী তাদের ভোগান্তি ভুলে যাবেন। এই প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে যথাক্রমে সিলেট সার্কিট হাউস হতে আম্বরখানা পর্যন্ত রাস্তার উভয় পাশ, আম্বরখানা পয়েন্ট হয়ে ইলেকট্রিক সাপ্লাই পর্যন্ত আন্ডারগ্রাউন্ড কেবল স্থাপন করা হচ্ছে। চলতি বছরের ডিসেম্বর মাসে এই কাজ সমাপ্ত হবে বলে আমার বিশ্বাস। সিলেট মহানগরীর অনেক প্রকল্প রয়েছে যেগুলো দাতা সংস্থা বরাদ্দ দেওয়ার পরপরই আমাদের কাজ শুরু করতে হয়। নির্ধারিত সময়ের কাজ শুরু হয় এবং শেষ করতে না পারলে বরাদ্দ ফেরত চলে যায়, যে কারণে বাধ্য হয়ে আমাদেরকে অনেক সময় একই সময়ে অনেক প্রকল্পের কাজ করতে হয়। কাজ শেষ করার বাধ্যবাধকতা চিন্তা করে বর্ষা মৌসুমেও কাজ চলমান থাকে। জাতির বিবেক, সাংবাদিকবৃন্দ, বিগত বছর সুয়ারেজ সিস্টেম চালু প্রসঙ্গে আমরা জানিয়েছিলাম। এই বিষয়টি ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং সংস্থার মাধ্যমে সিঙ্গেল সোর্স হিসাবে তাদের দিয়ে ফিজিবিলিটি স্টাডি করার জন্য মন্ত্রণালয়ে যে প্রস্তাব পাঠানো হয়েছিল তা অনুমোদনের পর তাদের সাথে এমইউ সম্পন্ন হয়েছে এবং কার্যাদেশও দেওয়া হয়েছে। এই কাজ 2021 সালে সম্পন্ন হবে। আমরা আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই সুয়ারেজ সিস্টেম বিষয়ে একটি মাস্টার প্ল্যান আমরা অচিরেই পাব। কেননা সিলেটের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সুয়ারেজ লাইন ড্রেনের সাথে সরাসরি যুক্ত, যার ফলে এসব দূষিত বর্জ্য ড্রেনের মাধ্যমে সরাসরি গিয়ে খাল, বিল, নদী, নালা সহ জলধারে মিশে যাচ্ছে। ফলে আমাদের পরিবেশ হচ্ছে দূষিত। সুতরাং জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি সিলেট নগরীর স্বতন্ত্র সুয়ারেজ সিস্টেম চালু করা বর্তমানে একান্ত জরুরি হয়ে পড়েছে। সিলেটের জন্য বাস্তবসম্মত একটি মাস্টার প্ল্যান তৈরির তাগিদ থেকে গণপূর্ত মন্ত্রণালয়ের কাগজপত্র পাঠানোর পর তার কাজ চলমান আছে। মাস্টার প্ল্যান তৈরির বিষয়টি অনেক সময় সাপেক্ষ বিষয়, তবুও আমরা আশা করছি যা যত তাড়াতাড়ি সম্ভব প্রণয়ন করা হবে। প্রিয় নগরবাসী, পানি সরবরাহ বৃদ্ধি করতে আমরা স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণ করছি। তবে এক্ষেত্রে ঘন ঘন উৎপাদক নলকূপ স্থাপনের পরিবর্তে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের ব্যাপারে আমরা বেশি গুরুত্ব আরোপ করছি। ক্রমবর্ধমান এই নগরীতে পানির চাহিদা মেটানোর উদ্দেশ্যে সারি নদীতে 5 কোটি লিটার উৎপাদন ক্ষমতা সম্পন্ন প্রায় 650 কোটি টাকা ব্যয় সাপেক্ষে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা আমরা গ্রহণ করছি। এই পরিকল্পনা বাস্তবায়নও আমরা কাজ শুরু করছি। এছাড়াও স্বল্পমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে মহানগরীর তোপখানায় অবস্থিত দীর্ঘদিনের পুরানো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জায়গায় আমরা ছোট পরিসরের নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরির পরিকল্পনা গ্রহণ করেছি। পুরাতন ও জরাজীর্ণ পুরানো ট্রিটমেন্ট প্ল্যান্ট বর্তমানে গড়ে প্রতিদিন 6 লক্ষ লিটার পানি সরবরাহ করা সম্ভব হলেও নতুনভাবে নির্মিত
ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে আমরা প্রতিদিন গড়ে 20 লক্ষ লিটার পানি সরবরাহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে আরবান রেজিলিয়েন্স প্রজেক্টের আওতায় নগরীতে ইমার্জেন্সি অপারেশন সেন্টার চালু করা হচ্ছে। বর্তমানে এই প্রকল্পের আওতায় যন্ত্রপাতি বসানোর কাজ চলছে। এছাড়াও 5টি ইমার্জেন্সি বেস স্টেশন স্থাপন করা হবে আপৎকালীন সময়ে নেটওয়ার্ক সুরক্ষিত রাখার জন্য। এছাড়া সিটি কর্পোরেশনের কার্যক্রমে আরও গতিশীল আনয়নের জন্য এডিবির মাধ্যমে আমরা 4টি ডাম্প ট্রাক ও 3টি এক্সকাভেটর পেয়েছি। সুরমা পাড়ের সৌন্দর্যবর্ধন কার্যক্রম, অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম আমরা শুরু করছি। আপনারা দেখছেন ইতিমধ্যে সিলেট সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে সুরমা পাড়ের প্রায় 3 কিলোমিটার জায়গা উদ্ধার করতে আমরা সমর্থ হয়েছি। আমাদের পরিকল্পনা হচ্ছে কুশিঘাট থেকে কানিশাইল মান্নিছড়া পর্যন্ত এবং সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা। এই কাজের সহযোগিতার জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। নাগরিক সুধীজন, সিলেট সিটি কর্পোরেশনকে আলোকিত করার উদ্দেশ্যে মহানগরীতে সোলার স্ট্রিট লাইট প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অর্থায়নে এই প্রকল্পের আওতায় 1121টি স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। এই প্রকল্পে বাস্তবায়িত হয় রাতে সিলেটে আলোকোজ্জ্বল পরিবেশ ও নিরাপত্তা আরও বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আমরা সিলেট মহানগরীতে বিভিন্ন ওয়ার্ডে প্রায় 25 নন সোলার এলইডি স্থাপন করছি। এছাড়াও নিরাপত্তার স্বার্থে আমরা সিলেট মহানগরীর 12টি ওয়ার্ডে সিসি ক্যামেরা স্থাপন করছি। তবে এখানেই শেষ নয়, আমরা চলতি বছরে আশা করছি মহানগরীর অন্যান্য ওয়ার্ডেও পর্যায়ক্রমে সিসি ক্যামেরা স্থাপনের কার্যক্রম শেষ করতে পারব। জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন 1919 সালে প্রথম সিলেটে আসেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই আগমনের স্মৃতিকে ধরে রাখতে সিলেট সিটি কর্পোরেশন সিলেটের রবীন্দ্রপ্রেমীদের নিয়ে সিলেট বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আগমনে শতবার্ষিকী উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছে। এই উপলক্ষে আগামী নভেম্বর মাসে প্রথম সপ্তাহে সিলেটে রবীন্দ্রনাথ শতবর্ষ স্মরণ উৎসব শীর্ষক অনুষ্ঠান হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের উদ্বোধন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। ইতিমধ্যে সিলেটে রবীন্দ্রনাথ শতবর্ষ উৎসব এর লোগো উন্মোচন করেছেন উৎসব পর্ষদের আহ্বায়ক সাবেক অর্থমন্ত্রী আব্দুল মহিদ। সুধীজন, এই নগরীর বস্তিবাসী মানুষ, হতদরিদ্র মানুষের জন্য সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নতুন একটি উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছি। এই উদ্যোগে বাস্তবায়িত হলে বস্তিবাসী ও সুবিধাবঞ্চিত মানুষ, বিশেষ করে মা ও শিশুদের চিকিৎসা সেবায় নতুন অধ্যায় রচিত হবে। এই উদ্যোগের অংশ হিসাবে আমরা নগর মাতৃসদন ও ডায়াগনস্টিক সেন্টার চালুর উদ্যোগ গ্রহণ করেছি। এখানে মা ও শিশুদের জন্য বিশেষ পরিচর্যার ব্যবস্থা থাকবে। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে বিভিন্ন টেস্টের জন্য অনেক টাকা গুনতে হয়। গরিব রোগীরা এক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। এমতো অবস্থায় আমরা এই নগরীর ডায়াগনস্টিক সেন্টারে একেবারে স্বল্প মূল্যে রোগ নির্ণয়ের ব্যবস্থা চালু করতে চাই। যাদের একেবারেই সামর্থ্য নেই তাদেরকে বিনামূল্যে সেবা দেওয়ার পরিকল্পনাও আমাদের রয়েছে। সিলেটে কুমারপাড়ায় আমাদের নতুন ভবনে নির্মিত বহুতল ভবনে এই সেন্টার চালু করা হবে। আমরা এই জন্য দেশি বিদেশি দাতা সংস্থা ও ব্যক্তি প্রতিষ্ঠানের সহযোগিতা চাইছি। ইতিমধ্যে আমাদের আহ্বানে সাড়া দিয়ে পূবালী ব্যাংক কর্তৃপক্ষ প্রায় 1.5 কোটি টাকা এই প্রকল্পে অনুদান দিয়েছেন। এই জন্য পূবালী ব্যাংক কর্তৃপক্ষকে আমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়াও আরও অনেক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। 2019-20 অর্থ বছরের বাজেট ঘোষণা করছি। সিলেট নগরীতে সম্মানিত নাগরিকবৃন্দের অধিকতর সুযোগ সুবিধা ও সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যকে সামনে রেখে এবার 2019-2020 অর্থ বছরে সর্বমোট 789,38,47,000 টাকা আয় ও সমপরিমাণ টাকা ব্যয় ধরে বাজেট প্রণয়ন করা হয়েছে।
বাজেটে উল্লেখযোগ্য আয়ের খাতগুলো হলো হোল্ডিং ট্যাক্স 44,08,80,000 টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তরের উপর কর 8,50,00,000 টাকা, ইমারত নির্মাণ ও পুনর্নির্মাণের উপর কর 2 কোটি টাকা, পেশা ও ব্যবসার উপর কর 6,50,00,000 টাকা, বিজ্ঞাপনের উপর কর 1,20,00,000 টাকা, বিভিন্ন মার্কেটের দোকান গ্রহীতার নাম পরিবর্তন ফি ও নবায়ন ফিস বাবদ 25 লক্ষ টাকা, ঠিকাদারি তালিকাভুক্ত নবায়ন ফিস বাবদ 28 লক্ষ টাকা, বাস টার্মিনাল ইজারা বাবদ আয় 60 লক্ষ টাকা, খেয়াঘাট ইজারা বাবদ 20 লক্ষ টাকা, সিটি কর্পোরেশনের সম্পত্তি ও দোকান ভাড়া বাবদ 90 লক্ষ টাকা, রাস্তাঘাট ক্ষতিপূরণ বাবদ আয় 10 লক্ষ টাকা, বর্জ্য ব্যবস্থাপনা খাতে আয় 1 কোটি টাকা 1,20,00,000 টাকা, পানি সংযোগ লাইনের মাসিক চার্জ বাবদ বছরে 3,80,00,000 টাকা, পানির লাইন সংযোগের ও পুনঃসংযোগের ফিস বাবদ 1 কোটি টাকা, নলকূপ স্থাপনের অনুমোদন নবায়ন ফি বাবদ 1,50,00,000 টাকা আয় ধরা হয়েছে। সম্মানিত নগরবাসী, নিয়মিত হোল্ডিং ট্যাক্স সহ অন্যান্য বকেয়া পাওনা পরিশোধ করলে বাজেট বছরে সিটি কর্পোরেশনের নিজস্ব খাতে 89,42,96,000 টাকা আয় হবে বলে আশা করছি। সরকারি উন্নয়ন সহায়তা মঞ্জুরি খাতে 20 কোটি টাকা, সরকারি বিশেষ উন্নয়ন সহায়তা মঞ্জুরি খাতে 10 কোটি টাকা, অন্যান্য প্রকল্প মঞ্জুরি বাবদ 1 কোটি টাকা, সিলেট মহানগরীর অবকাঠামো নির্মাণের শীর্ষক প্রকল্প খাতে 200 কোটি টাকা এবং সিলেট মহানগরীতে 11টি ছড়া সংরক্ষণ আরসিসি রিটার্নিং ওয়াল নির্মাণ শীর্ষক প্রকল্প খাতে 34 কোটি টাকা, ভারতীয় অনুদানের সিলেট সিটি কর্পোরেশনের উন্নত পরিবেশ শিক্ষার মান উন্নয়নে সিটি কর্পোরেশন এলাকায় অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্প খাতে 10 কোটি টাকা, দক্ষিণ সুরমায় জমি অধিগ্রহণ ও ট্রাক নির্মাণ শীর্ষক প্রকল্পে 1,50,00,000 টাকা, দক্ষিণ সুরমায় শেখ হাসিনা শিশু পার্কের রাইড স্থাপন প্রকল্পে খাতে 10 কোটি টাকা, সিলেট মহানগরীর যানজট নিরসন ও সৌন্দর্যবর্ধন নির্মাণ শীর্ষক প্রকল্প খাতে 1 কোটি টাকা, বিভিন্ন ছড়া খনন ও প্রতিবন্ধকতা অপসারণ প্রকল্পের খাতে 5 কোটি টাকা, সিটি কর্পোরেশনের অ্যাসফল্ট প্ল্যান্ট স্থাপনে বিভিন্ন উন্নয়ন কাজে জমি অধিগ্রহণ ক্রয় করতে 50 কোটি টাকা, সিটি কর্পোরেশনের নিজস্ব ফিলিং স্টেশন স্থাপন খাতে 2 কোটি টাকা, সিটি কর্পোরেশনের প্লাস্টিক রিসাইক্লিং প্ল্যান্ট স্থাপন খাতে 5 কোটি টাকা, এম সাইফুর রহমান কলেজ নির্মাণ প্রকল্প খাতে 5 কোটি টাকা, কুমারপাড়া সিটি কর্পোরেশনের নগর মাতৃসদন ডায়াগনস্টিক সেন্টার স্থাপন খাতে 10 কোটি টাকা, লালমাটিয়ায় ডাম্পিং গ্রাউন্ড উন্নয়ন খাতে 60 কোটি টাকা, পানি শোধনাগারে এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধি বোতলজাত করে বিক্রয় প্রকল্পের জন্য 10 কোটি টাকা, বর্জ্য ব্যবস্থাপনা স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ প্রকল্পে 50 কোটি টাকা, দক্ষিণ সুরমায় এমজিএসপির সহায়তায় আধুনিক বাস টার্মিনাল নির্মাণের শীর্ষক প্রকল্পে 65 কোটি টাকা, উৎপাদন নলকূপ স্থাপন খাতে 2 কোটি টাকা, পানির লাইন স্থাপন খাতে 3 কোটি টাকা, 27টি ওয়ার্ডে কাউন্সিলরগণের স্থায়ী অফিস স্থাপন প্রকল্পে 2 কোটি টাকা, এমজিএসপির প্রকল্প খাতে বরাদ্দ 5 কোটি টাকা, ইউনিসেফের অর্থায়নে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সুবিধাবঞ্চিত মা ও শিশুদের জীবনমান উন্নয়নে সামাজিক পরিবেশ কাঠামো শক্তিশালীকরণ প্রকল্প বাবদ 90 লক্ষ টাকা, নগরীর বস্তিসমূহের উন্নয়ন প্রকল্পের খাতে 50 লক্ষ টাকা এবং সিটি কর্পোরেশনের নিজস্ব প্রকল্প লালদিঘি বঙ্গবন্ধু মাল্টিপ্লান কমপ্লেক্স নির্মাণ, পৌর বিপণীতে আইসিটি ভবন নির্মাণ, দুপাদিঘিতে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ, অন্যান্য খাতে আয় বাবদ মোট 74 কোটি টাকা ধরা হয়েছে। বাজেটে রাজস্ব খাতে মোট 66,43,00,000 টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। তার মধ্যে সাধারণ সংস্থাপন খাতে 29,07,00,000 টাকা, শিক্ষা ব্যয় খাতে 4,68,00,000 টাকা, সামাজিক ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিবন্ধী মুক্তিযোদ্ধাদের অনুদান খাতে 2,70,00,000 টাকা, স্বাস্থ্য প্রণয়ন প্রণালী ব্যয় খাতে 10,26,00,000 টাকা, ভূমি উন্নয়ন কর পরিশোধ খাতে 20 লক্ষ টাকা, বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণের খাতে 20 লক্ষ টাকা, মকদ্দমা ফি পরিচালনা ব্যয় খাতে 30 লক্ষ টাকা, জাতীয় দিবস উদযাপন খাতে ব্যয় 25 লক্ষ টাকা, জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন খাতে ব্যয় 1 কোটি টাকা, খেলাধুলা ও সাংস্কৃতিক ব্যয় খাতে 20 লক্ষ টাকা, মেয়র কাপ ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের ব্যয় বরাদ্দ 50 লক্ষ টাকা, মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ব্যয় বরাদ্দ 10 লক্ষ টাকা, রিলিফ জরুরি ত্রাণ
ব্যয় বরাদ্দ 25 লক্ষ টাকা, আকস্মিক দুর্যোগ বিপর্যয়ে ব্যয় বরাদ্দ 25 লক্ষ টাকা, রাস্তায় আলোকিতকরণের ব্যয় বরাদ্দ 2 কোটি 80 লক্ষ টাকা, কার্যালয় ভবন ভাড়া বাবদ বরাদ্দ 1 কোটি টাকা, নিরাপত্তা সিকিউরিটি পুলিশিং ব্যয় খাতে 30 লক্ষ টাকা, অন্যান্য ব্যয় খাতে 30 লক্ষ টাকা, ব্যয় বরাদ্দ এবং পানি সরবরাহ শাখার সংস্থাপন ব্যয়সহ পানির লাইনের সংযোগ ব্যয়, পাম্প হাউস মেশিন পাইপলাইন মেরামত ও সংস্কার সহ মোট 12 কোটি 31 লক্ষ টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে রাজস্ব খাতে অবকাঠামো উন্নয়ন ব্যয় বাবদ মোট 52 কোটি 80 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। তন্মধ্যে রাস্তা নির্মাণ, মেরামত, সংস্কার, ব্রিজ কালভার্ট নির্মাণ, ব্রিজ কালভার্ট মেরামত, সংস্কার, ড্রেন নির্মাণ, মেরামত, সরঞ্জাম যন্ত্রপাতি ও সম্পদ ক্রয়, সিটি কর্পোরেশনের ভবন নির্মাণ, মেরামত, সিটি কর্পোরেশনের নিজস্ব স্টাফ কোয়ার্টার নির্মাণ, সংস্কার, ঢাকা সিটি কর্পোরেশনের নিজস্ব লিয়াজো অফিস কর্পোরেশনে যন্ত্রপাতি ক্রয়, সিটি কর্পোরেশনের ভবন নির্মাণ, মেরামত এবং সিটি কর্পোরেশনের নিজস্ব স্টাফ কোয়ার্টার নির্মাণ, সংস্কার, ঢাকায় সিটি কর্পোরেশনের নিজস্ব লিয়াজো অফিস, ফ্ল্যাট ক্রয়, কসাইখানা নির্মাণ, ময়লা আবর্জনা ফেলার জায়গা উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠান, মাজার, কবরস্থান, শ্মশানঘাট, ঈদগাহ উন্নয়ন, সিটি কর্পোরেশনের যানবাহন রক্ষায় গ্যারেজ নির্মাণ, সিটি কর্পোরেশনের যানবাহন রক্ষণাবেক্ষণ ওয়ার্কশপ নির্মাণ, হাট বাজার উন্নয়নে বাস টার্মিনাল সংস্কার উন্নয়ন, সিলেট সিটি কর্পোরেশন এলাকায় পাঠাগার নির্মাণ, নাগরিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ রাস্তায় সিসি ক্যামেরা স্থাপন, গভীর নলকূপ স্থাপন, নারীদের উন্নয়নের প্রকল্প গ্রহণের এমজিএসপি প্রকল্পে রক্ষণাবেক্ষণের কাজ, নিজস্ব অর্থ ব্যয় সিটি কর্পোরেশনের জন্য অ্যাম্বুলেন্স ক্রয় সহ ইত্যাদি ব্যয় উল্লেখযোগ্য। এছাড়া সরকারি উন্নয়ন সহায়তায় মঞ্জুরি খাতে 20 কোটি টাকা, সরকারি বিশেষ উন্নয়ন সহায়তায় মঞ্জুরি খাতে 10 কোটি টাকা, অন্যান্য প্রকল্প মঞ্জুরি বাবদ 1 কোটি টাকা, সিলেট মহানগরী অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্পে 200 কোটি টাকা, সিলেট মহানগরীর 11টি ছড়া সংগ্রহ আরসি রিটার্নিং ওয়াল নির্মাণ শীর্ষক প্রকল্প খাতে 34 কোটি টাকা, ভারতীয় অনুদানে সিলেট সিটি কর্পোরেশন উন্নত পরিবেশ শিক্ষার মান উন্নয়নে সিটি কর্পোরেশন এলাকায় অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্প খাতে 10 কোটি টাকা, দক্ষিণ সুরমার জমি অধিগ্রহণ সহ আর ট্রাক টার্মিনাল নির্মাণ শীর্ষক প্রকল্প 1 কোটি 50 লক্ষ টাকা, দক্ষিণ সুরমার শেখ হাসিনা পার্কের রাইড স্থাপনের খাতে প্রকল্প খাতে 10 কোটি টাকা, সিলেট মহানগরী যানজট আচ্ছা প্রতিবন্ধকতা অপসারণ প্রকল্প খাতে 5 কোটি টাকা, সিটি কর্পোরেশনের স্মল প্লান্ট স্থাপনের উন্নয়ন কাজে জমি অধিগ্রহণের ক্রয় খাতে 50 কোটি টাকা, সিটি কর্পোরেশন নিজস্ব ফিলিং স্টেশন স্থাপন খাতে 2 কোটি টাকা, সিটি কর্পোরেশন প্লাস্টিক রিসাইক্লিং স্থাপনে খাতে 5 কোটি টাকা, এম সাইফুর রহমান কলেজ নির্মাণ প্রকল্পের খাতে এগুলো রিপিট হয়ে গেছে। সাংবাদিক ও সম্মানিত নাগরিকবৃন্দ, বাজেট বক্তৃতা হচ্ছে আমি এটা রিপোর্ট সিরিজ। বাজেট তৈরিতে এবার সহযোগিতা করেছেন অর্থ সংস্থাপন কমিটির সভাপতি কাউন্সিলর জনাব তকবীর ইসলাম পিন্টু ও সদস্য কাউন্সিলর জনাব রাশেদ আহমদ, কাউন্সিলর বেগম নাজনীন আক্তার কণা, কাউন্সিলর জনাব এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, কাউন্সিলর জনাব সোহেল আহমদ রিপন এবং সদস্য সচিব প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা জনাব আনম মনসুর। তারা যে সময় ও শ্রম দিয়েছেন সেজন্য তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক ও সম্মানিত নাগরিকবৃন্দ, বাজেট বক্তৃতা হচ্ছে গেল বছরের কর্মতৎপরতা এবং নতুন বছরের স্বপ্ন ও কর্মপরিকল্পনার বিবরণ। বাস্তবায়নের অতীতের মতো আপনাদের সহযোগিতা পাবো এ বিশ্বাস আমার আছে। বিগত দিনে আমি সরকার এবং দলমত নির্বিশেষে নেতৃবৃন্দের সহযোগিতা পেয়েছি, এবারও ইনশাআল্লাহ এর ব্যতিক্রম হবে না। আপনারা নিশ্চয় অবগত আছেন, সাবেক অর্থ পরিকল্পনামন্ত্রী সিলেট প্রেমী ব্যক্তিত্ব মরহুম এম সাইফুর রহমানের সাথে একনিষ্ঠভাবে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল, যা ছিল আমার জীবনের এক পরম পাওয়া। সেই সুবাদে তার কাছ থেকে আমি রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজে মনোনিবেশ করার বিষয়টি রপ্ত করেছি। সিটি কর্পোরেশনেও দলমত নির্বিশেষে সকলের এই দৃষ্টিভঙ্গি নিয়েই আমি এবং আমার সম্মানিত কাউন্সিলরবৃন্দ কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে বিগত দিনে আমার দায়িত্ব পালনকালে সিলেট প্রেমী আরেক ব্যক্তিত্ব সাবেক অর্থমন্ত্রী আব্দুল মাল আব্দুল মুহিত
আমাকে যেভাবে আন্তরিক সহযোগিতা করেছেন সেজন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। রাজনৈতিক সম্প্রীতির ঐতিহ্যের ধারাবাহিকতায় সিলেটের কৃতি সন্তান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমিন এমপি, পরিকল্পনা মন্ত্রী এম.এ মন্নান এমপি, বৈদেশিক মন্ত্রী, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি, পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাবুদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি সহ দল মত নির্বিশেষে সিলেটের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, সিলেটের সুধীজন সহ সর্বস্তরের জনগণ সিলেটের উন্নয়নে একাত্ম ঐক্যবদ্ধ প্রয়াসের বন্ধনে চির আবদ্ধ থাকবেন, আমি সেই প্রত্যাশা করি। আমি মনে করি সিলেটকে আরও আধুনিক করে গড়ে তুলতে আমাদের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন ভবিষ্যতে অব্যাহত রাখতে হবে।